গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে চলে এসেছি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের সকালটা একটু অন্যভাবে শুরু হয়েছে। এর আগে একটি ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছে। আসলে মিষ্টি আর গুল্লু সোনার ঠাম্মির কয়েকদিন ধরেই পেটে ভীষণ ব্যথা করছে। সেই জন্য ডাক্তার দেখানো হয়। তারপরে ডাক্তারবাবু আল্ট্রাসোনোগ্রাফি করতে দেন। সেখান থেকে আমরা জানতে পারি আমার শাশুড়ি মায়ের গলব্লাডারে স্টোন হয়েছে, আর ঠিক সেই কারণেই পেটে ব্যথা যন্ত্রণা হচ্ছে আর গা বমি বমি হচ্ছে। ঠিক তার কয়েকদিনের মধ্যেই কিন্তু ভীষণ পরিমাণে বমি শুরু হয়ে যায়। আর প্রথম যেদিন রাতে যন্ত্রণা ওঠে সেটা ছিল মিষ্টির জন্মদিনের দিন, 30 এপ্রিল রাতে। হঠাৎ করে রাতে ভীষণ যন্ত্রণা শুরু হয়। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো গ্যাসের ব্যথার জন্য হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খাওয়ানো হয়, জল খাওয়ানো হয়, তারপরেও ব্যথা না কমাতে লাস্টে থাকতে আর না পেরে তখন বাধ্য হয়ে হসপিটালে যাওয়া হয়। সেখানে একটা ইঞ্জেকশান দেওয়া হয়। তারপরেই ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল। তো আমাদেরকে জানানো হয় যে গলব্লাডারের স্টোনটি অপারেশন করতে হবে। কিন্তু যতদিন না পর্যন্ত ব্যথা কমছে ততদিন পর্যন্ত কিন্তু অপারেশন করা যাবে না। সেই জন্য ডাক্তারবাবু ব্যথা কমার ওষুধ দিয়ে দেন আর জানিয়েছিলেন যদি তার মাঝখানে তীব্র যন্ত্রণা অনুভব হয় তখন কিন্তু এমার্জেন্সি পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে। তো মাঝখানে ওষুধ খেয়ে মা ভালোই ছিলেন। হঠাৎ করে গতকালকে রাতে খাওয়ার পরে হালকা হালকা পেটে ব্যথা বলছিলেন। তো ব্যথা কমার একটা ওষুধ দিয়েছিলেন, সেটা খাওয়ার পরেও ব্যথা কমছিল না। যখন রাত 1:45 মতন বাজে তখন এত বীভৎস পরিমাণে যন্ত্রণা শুরু হয় যে আমার শাশুড়ি মা থাকতে না পেরে বাধ্য হয়ে বাড়ির সবাইকে জানাতে বলেন। তখন আমি সবাইকে জানাই, আর তখন সবাই মিলে মাকে কিন্তু হসপিটালে নিয়ে যায়। সেখানে পরপর 4টে ইঞ্জেকশান দেওয়ার পরেও কিন্তু ব্যথা কমে না। ব্যথা সামান্য পরিমাণে সহ্য করার মতন হওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি মাকে সবাই বাড়ি নিয়ে আসেন। পরদিন সকালবেলায় কিন্তু মিষ্টি আর গুল্লু সোনার যে জেঠু আছেন তিনি কলকাতাতে ভালো ডাক্তারের খোঁজ নেন। আর 12:15 নাগাদ কিন্তু বাড়ির সবাই মিলে মাকে সেখানে নিয়ে যান। মোটামুটি সকাল 11টা পর্যন্ত আমরা কেউই জানতাম না যে 12:15 ট্রেন ধরে মাকে নিয়ে যাওয়া হবে। কথা চলছিল যে সেই দিনই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে দেখানোর ব্যবস্থা করা হবে। সেই জন্য সকালবেলা কিন্তু আমার যে শ্বশুরমশাই আছেন তিনি মাছ বাজার করে নিয়ে এসেছিলেন, আর সকালবেলায় সবার খাওয়ার জন্য নিয়ে এসেছিলেন পরোটা আর তরকারি। আর গতকালকে আমার নন্দজামাই এসেছিলেন। আমার ননদ একদমই চা খায় না, সেই জন্য আমার জন্য, আমার শ্বশুরমশাইয়ের জন্য আর আমার নন্দজামাইয়ের জন্য সকালে করে নিয়েছিলাম দুধ চা। আর আমার মিষ্টি সোনার জন্য করে নিয়েছিলাম মধু চা। মধু চা খাইয়ে আমার মিষ্টি সোনাকে আমি যে কেকটা পিসিমণি কালকে রাতে এনেছিল সেই কেকটা দিয়ে দিয়েছিলাম। আর কেকটা খাওয়ার পরে মিষ্টি সোনা খেয়ে নিয়েছিল একটা কলা। বাড়ির সকলেই মনটা খুবই খারাপ ছিল, কারণ বাড়িতে একজন মানুষ যদি অসুস্থ থাকে তাহলে খুব স্বাভাবিক বাড়ির কারোরই মন মেজাজ একদমই ভালো থাকে না। আর কন্টিনিউয়াসলি যদি কেউ বমি করতে থাকে তাহলে তার শরীরে সত্যি বলতে আর কিছুই থাকে না। শরীরে যে জোরটা থাকে সেটাই একদম চলে যায়। আর যদি কিছু সেই মানুষটা খেতে না পারে তাহলে তার শরীরে জোরটা কোথা থেকে আসবে বলো তো বন্ধুরা? যাই হোক,
তারপরে আমরা মাছটা ধুয়ে নিয়েছিলাম, আর ভাবা হয়েছিল যে সকালবেলায় পেঁয়াজের ডাল একসঙ্গে রান্না করা হবে, ভাত হবে আর হবে মাছ ভাজা। তো সেই জন্য মাছটা ধুয়ে রাখা হয়েছিল। তারপরে হঠাৎ করে যখন ডিসাইড করা হলো যে 11:30টার ট্রেন ধরা হবে, তখন তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে বেরিয়ে গিয়েছিল। মা কিন্তু সকাল থেকে সেরকম কিছুই খাননি। মিষ্টি আর গুল্লু সোনার যে পিসিমণি, সে মাকে সামান্য একটু স্মুদি করে দিয়েছিল ওটস আর আপেল দিয়ে, ব্যাস। কিন্তু সেটাও কিন্তু ট্রেনে করে যাওয়ার পরে যখন গাড়িতে ওঠা হয়েছিল, তখন কিন্তু বমি হয়ে গিয়েছিল আর পেটে হচ্ছিল খুব যন্ত্রণা। তারপরে এদিকে আমি, মিষ্টি আর গুল্লু সোনা স্নান করে নিয়েছিলাম, আর এদিকে রান্না করেছিলাম খুব সিম্পলভাবে মুসুরির ডাল জাস্ট সেদ্ধ আর মাছ ভাজা, কারণ আমাদেরও এদিকে মন মেজাজ কারোরই ভালো ছিল না। তারপরে মিষ্টি আর গুল্লু সোনাকে ভালোভাবে স্নান করানোর পরে জামা কাপড় পরিয়ে চুল আঁচড়ে ফ্রেশ করে নিয়েছিলাম, আর তারপরে আমি পুজোটা সেরে নিয়েছিলাম। পুজো সেরে নিয়ে আমি আমার গুল্লু সোনাকে খাইয়ে দিয়েছিলাম আজকে মুসুরির ডাল দিয়ে ভাত দিয়ে মিক্স মেশিনে পেস্ট করে ওই পিউরিটা। তারপরে আমি আর মিষ্টি কিন্তু বেডরুমে গুল্লুর পাশে বসেই আজকে খেয়ে নিয়েছিলাম দুপুরে, কারণ অন্যান্য দিন যখন বাড়িতে কেউ থাকে, আমি আর মিষ্টি খাওয়ার সময় কিন্তু কেউ না কেউ গুল্লু সোনার পাশে থাকে। গুল্লু সোনা কিন্তু একেবারেই একা একা থাকতে পছন্দ করে না। যদি দেখে পাশে কেউ নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ কান্না শুরু করে দেয়। তারপরে খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমরা সবাই কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিয়েছিলাম। গুল্লু সোনা আর মিষ্টি সোনাকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। আর আমি একদমই ডিসাইড করে উঠতে পারছিলাম না যে রাতে আজকে গুল্লু সোনা আর মিষ্টি সোনার ঠাম্মি বাড়িতেই থাকবো, নাকি আমাদের বাড়িতে, মানে গুল্লু সোনা আর মিষ্টি সোনার দিদুন বাড়ি চলে যাব। তারপরে আমার শ্বশুরমশাই আমাকে ফোন করে জানালেন যে আমার শাশুড়ি মাকে ওখানে অ্যাডমিট করে নিয়েছে আর আগামীকালকে অপারেশন হবে, আর রাতে বাবা আসতেও পারেন আবার নাও আসতে পারেন, আর যদি আসেনও হয়তো এসেই মায়ের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে সঙ্গে সঙ্গেই চলে যাবেন, অথবা পরদিন খুব ভোরবেলা সকাল সকালে বেরিয়ে যাবেন। সেই জন্য আমাকে বলল যে দুটো বাচ্চাকে নিয়ে বাড়িতে একা না থাকতে, কারণ আমাদের বাড়ির পাশেই, অর্থাৎ আমাদের গুল্লু সোনা আর মিষ্টি সোনার দিদুন বাড়ির পাশেই কিন্তু রয়েছে আমার কাকুর বাড়ি, আর ঠিক নিচেই আমাদের যে বড়মা ভাড়া থাকেন উনি কিন্তু ভীষণ সাপোর্টিভ। সেই জন্য আমি আমাদের বাড়িটাতেই চলে যাওয়াটা বেশি প্রেফার করলাম। তো বাড়িতে তো হঠাৎ করে চলে যাব বললেই হবে না, কারণ শ্বশুর বাড়িতে আজকে ঘরের যা অবস্থা ছিল ওইভাবে আমি যদি চলে আসি, তাহলে খুব স্বাভাবিকভাবেই বাড়ির লোকেদের ভীষণ অসুবিধা হবে। কারণ রাতের বেলায় যদি আমার শ্বশুরমশাই বা ননদ বা নন্দজামাই এসে রেস্ট নেওয়ার জন্যও থাকে, তখনও কিন্তু ওরকম অগোছালো অবস্থায় সব কিছু ওদের ম্যানেজ করা খুব চাপ হয়ে যাবে। কারণ সারা দিন নার্সিংহোমে হ্যারাস হওয়ার পরে তারপরে বাড়ি এসে সবারই একটুখানি রেস্ট প্রয়োজন। সেই জন্য ঘরের যাবতীয় যে সমস্ত জিনিসগুলো ছিল সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে আসাটাই আমি বেটার মনে করলাম। তারপরে একে একে সমস্ত কাজ শুরু করে দিলাম। আজকে ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছিল। বাবা যাওয়ার আগে সেগুলি সকালে সমস্ত কিছু মেলে দিয়েছিলেন। আবার আমিও স্নান করার সময় আমার আদি সোনা আর মিষ্টি সোনার জামা কাপড়, আমার জামা কাপড় ধুয়ে সেগুলোও মেলে দিয়েছিলাম। তারপরে ধীরে সুস্থে সেগুলি সব কিছু তুলে এনে আগে ঘরে রাখলাম। তারপরে সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম। সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে ঠাকুরের সমস্ত বাটাগুলো নামিয়ে
তারপরে ঠাকুর ঘরের লাইট অফ করে ওই দিকে সমস্ত দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। ঠিক তারপরেই চলে গিয়েছিলাম মাঝখানের ঘরে। সেই ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছড়ানো ছেটানো অবস্থায় ছিল, অর্থাৎ কালকে রাতের বেলায় যে বিছানা করা হয়েছিল, সেটা কিন্তু সকালে আমার একার পক্ষে গুল্লু সোনা মিষ্টি সোনাকে সামলে সকাল সকালই গোছানো হয়ে ওঠেনি। সেই জন্য সেই ঘরে গিয়ে মশারি তুলে বিছানার পাট করে নিয়ে তারপরে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মায়ের জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারেন, যেগুলো প্রয়োজন হতে পারে, সেগুলি সব গুছিয়ে রেখেছিলাম। তারপরে চলে এসেছিলাম ডাইনিং রুমে। আমার বাপের বাড়িতেও কিন্তু এখন কেউ প্রেজেন্ট নেই। আমার মা বাবাও কিন্তু ট্রিটমেন্টের কারণে রয়েছেন মুম্বাইতে। ঠিক সেই কারণেই আমি দুটো বাচ্চাকে নিয়ে আমার বাপের বাড়িতে গিয়ে তারপরেই তো আর সমস্ত কিছু বাজার করা হয়ে উঠবে না। ঠিক সেই কারণেই আমার শ্বশুরবাড়িতে যে সমস্ত জিনিসগুলি ওয়েস্টেজ হয়ে যেতে পারে আর আমার বাপের বাড়িতে যে সমস্ত জিনিসগুলি আমার প্রয়োজন হতে পারে, সেগুলি আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। যে সমস্ত জিনিসগুলি নিয়ে গিয়েছিলাম তার মধ্যে ছিল কিছু গ্রসারি আইটেম আর ছিল কাঁচা শাকসবজি। আর বাবা সকালে যে মাছ নিয়ে এসেছিল সেটাও কিন্তু নিয়ে যেতে হয়েছিল, কারণ এই সিচুয়েশানে বাড়িতে কেউই এসে থাকবে না। তখন এই সমস্ত শাকসবজি বা মাছ সব কিছুই কিন্তু ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাবে। আর ওদিকেও আমার বাপের বাড়ি গিয়ে আমার পক্ষে দুটো বাচ্চাকে রেখে সমস্ত কিছু বাজার করা পসিবল হয়ে উঠবে না। ঠিক সেই কারণেই ফ্রিজে যে সমস্ত জিনিসগুলি আমার প্রয়োজন ছিল সেগুলি সব প্যাকিং করে নিয়েছিলাম। আর যে সমস্ত খাবারগুলি আগের দিন রাখা ছিল সেগুলি সব বের করে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি ফেলে দিয়েছিলাম। তারপরে সেই সমস্ত বাসন, আমি আর মিষ্টি যে দুপুরে খেয়েছিলাম তখনকার বাসন আর সকালের খাবার বাসনগুলি সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাস মুছে তারপরে এসেছিলাম। আর এদিকে আমার গুল্লু সোনা আর মিষ্টি সোনার জন্য যে সমস্ত জামা কাপড় প্রয়োজন, যে সমস্ত হাগিসের প্যাকেট, ওষুধ, যাবতীয় যা প্রয়োজন হতে পারে দুটো বাচ্চার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম ট্রলি ব্যাগে। আর আমার মিষ্টি সোনার তো এখন পড়াশোনার জন্যও বই খাতা প্রয়োজন হয়, সেই জন্য ওরও তো এতদিন পড়াশোনা না করলে হবে না, সেই জন্য ওর পড়ার ব্যাগটাও কিন্তু নিয়ে নিয়েছিলাম। তারপরে যেসব জামা কাপড়গুলি আজকে কাচা হয়েছিল সেগুলি একে একে ভাঁজ করে নিচ্ছিলাম। আর তার কিছুক্ষণ আগে আমার গুল্লু সোনা আর মিষ্টি সোনাকে কিন্তু রেডি করে নিয়েছিলাম। আমার মিষ্টি সোনাকে রেডি করার পরে একটা কলা খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিক থেকে আমি টুকটুক করে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম। এদিকে আমাদের ব্যাগ প্যাকিং কমপ্লিট, আমাদের ছোট্ট সোনারাও রেডি, আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম। তারপরে আমি কিন্তু আমাদের টোটো দাদাকে ফোন করে দিয়েছিলাম। তারপরে আমার মিষ্টি সোনাকে গরম গরম দুধ খাইয়ে নিয়েছিলাম, আর আমিও কিন্তু এক গ্লাস দুধ খেয়ে নিয়েছিলাম, কারণ দুধটাও কিন্তু রেখে আসলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য দুধটা খেয়ে গ্লাস দুটো ধুয়ে তারপরে লাইট অফ করে রান্নাঘরে তারপরে আমি ঘরে চলে এসেছিলাম। এদিকে আমি মিষ্টি সোনার চুলটা আঁচড়ে দিচ্ছিলাম, আর দেখতে পাচ্ছ গুল্লু সোনা কীরকম হাঁ করে দিদিয়াকে কেমন করে সাজিয়ে দিচ্ছে মাম্মা, সেটা খেয়াল করছিল। আর তার মধ্যে এত ভীষণ গরম পড়েছিল যে ঘেমে একদম অস্থির অবস্থা হয়ে গিয়েছিল। তার মধ্যে আমার বাপের বাড়িতে যেহেতু এখন কেউ নেই, সেখানে গিয়ে তো আরও কাজ, কারণ সেখানে একদম সব কিছু ধুলো বালি পড়ে একাকার, একদম রাস্তার পাশে আমাদের বাড়ি, সেখানে গিয়ে আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ বাচ্চাদেরকে নিয়ে তার ধুলোবালির মধ্যে থাকাটা পসিবল নয়। সেই জন্য মেন্টালি প্রিপেয়ার হচ্ছিলাম যে বাড়িতে গিয়েও কিন্তু আমাকে আবার উঠে পড়ে লেগে যেতে হবে কাজে।
আমার গুল্লু সোনার চুলটা আঁচড়ে দিচ্ছিলাম। তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের টোটো দাদাটা চলে এসেছিল। আমরা সাধারণত যে দাদা টোটোতে করে যাতায়াত করি, সে দাদাটা কিন্তু আমাদের যে বাপের বাড়ি তার একদম পাশেই তার বাড়ি। দাদাটা এত ভালো সেটা বলে বোঝানো যাবে না, একদম নিজের বাড়ির লোক তুমি বলতে পারো। আমি যদি কোথাও কোনো সময় যাই, সব সময় চেষ্টা করি সেই দাদা টোটোতে করে যাওয়ার, তাহলে সত্যিই মনে হয় যে আমাদের বাড়িরই একজন আমার সঙ্গে রয়েছে। আসলে আমার একার পক্ষে যার অত লাগেজ সব কিছু টোটোতে ওঠানো বা টোটো থেকে নামিয়ে আমাদের উপরে দোতলায় তোলানো তো আর পসিবল না। সেই সমস্ত ভারী ভারী লাগেজই কিন্তু আমাদের সেই দাদাই উপরে তুলে দিয়েছিলেন, আর যেগুলো ছোট ছিল সেগুলি আমি পরে একে একে উপরে তুলে নিয়েছিলাম। তারপরে আমাদের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে মিষ্টি সোনাকে আর গুল্লু সোনাকে নিচের ঘরের যে বড় মা আছেন তার কাছে দিয়ে দিয়েছিলাম, আর আমি উপরে গিয়ে সব কিছু ফ্রেশ করে নিয়েছিলাম। ফ্রেশ করে নেওয়ার পরে শরীরে আর এক ফোঁটাও এনার্জি পাচ্ছিলাম না, সেই জন্য পাশের দোকান থেকে এগরোল নিয়ে এসেছিলাম। আমি আর মিষ্টি কিন্তু সেই জন্য এগরোল খেয়ে নিয়েছিলাম। ব্যাস, তারপরে মিষ্টি আবার খেলাধুলা শুরু করে দিয়েছিল, আর এদিকে আমার গুল্লুবাবু খেলা করছিল। আজকে সারাটা দিন বড্ড স্ট্রেসের মধ্যেই আমার কাটলো। যাই হোক, জীবনে সবকটা দিন তো আর সমানভাবে কাটে না, কখনো সুখ কখনো দুঃখ, এইভাবেই আমাদের সারাটা জীবন চলতে থাকবে। দুঃখের সময় ভেঙে পড়লে চলবে না, মনটাকে স্ট্রং রাখতে হবে। ঠিক ভালো একটা সময় আসবে, সেই অপেক্ষাতেই আমাদের সব সময়ের জন্যই জীবনে এগিয়ে যেতে হয়। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।